হয় ইউজ করতে হয় এবং বড় অ্যামাউন্টের এবং হিট সোর্স হিসেবে কাজ করে। তো কোক কিভাবে প্রিপেয়ার করা হয়, কোলের রিজার্ভ কোল থেকে কিভাবে কনভার্ট করা হয় সেটা। তো আমরা এই আজকে এই পার্টটা দেখি যে এই কোল থেকে কিভাবে কোক কনভার্ট করা দুইটা প্রসেস বলা হয়েছিল। একটা হচ্ছে যে তোমার বাই প্রোডাক্ট প্রসেস, আর একটা নন রিকভারি ওভেন্স, তাই না? এখন এই নন রিকভারি ওভেন্স যেটা, এটা কি বলতে পারো? কেউ বলতে পারবা এটা নন রিকভারি ওভেন? আর বাই প্রোডাক্ট ওভেন? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। বাই প্রোডাক্ট ওভেন আমরা যে বললাম ওখানে কি গতকালকে পড়ছিলাম স্যার, ওই স্যার দুইটা মানে বাই প্রোডাক্ট হিসেবে কিছু জিনিস পাই, যেমন ওই লিকুইড টার পাইতাম, তারপর স্যার গ্যাস গুলো পাইতাম, আরো কিছু কয়েকটা জিনিস ছিল স্যার, ঠিক এখন মনে নেই। হ্যাঁ, মানে ওই বাই প্রোডাক্ট ওখানে বিভিন্ন জিনিস তোমার এটা একটা ক্লোজ ওভেনে, ওভেনকে হিট করা হয়, হিট করলে তখন তোমার এই যে এখানে কোক পাওয়া যায়। 1 টন কোল থেকে যেটা পাওয়া যাবে 700 থেকে 500 কেজি কোক। তারপর কোক ব্রিজ পাওয়া যায় যেটা 45 থেকে 90 কেজি, যেটা কোক ওভেন গ্যাস পাওয়া যাবে 285 থেকে 345। তারপর হচ্ছে টার পাওয়া যায়, তারপর হচ্ছে অ্যামোনিয়া লিকার পাওয়া যায়, লাইট অয়েল পাওয়া যায়, এই জিনিসগুলো পাওয়া যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে যে বাই প্রোডাক্ট কোক ওভেন্স। হ্যাঁ, কনভেনশনাল, অর্থাৎ একটা ক্লোজ চেম্বারকে কোল দিয়ে ইয়া করে তোমার স্টোর করে ওই চেম্বারটাকে যখন তুমি এয়ার এখানে অ্যালাউ করবে না, উইদাউট দ্য অ্যাবসেন্স অফ এয়ার হিট করবে, তখন দেখা যাবে যে এখান থেকে কোকে কনভার্ট হচ্ছে এবং এর সাথে সাথে বাই প্রোডাক্ট হিসাবে তোমার এই কোক ওভেন গ্যাস, তারপর হচ্ছে টার, অ্যামোনিয়া লিকার, লাইট অয়েল, এই জিনিসগুলা তৈরি হয়। আর রিকভারি প্রসেস যেটা, এই প্রসেসে আমি বলে দিচ্ছি এটা, যে এই প্রসেসে যেটা হবে সেটা হচ্ছে যে তোমার যে বাই প্রোডাক্ট যে জিনিসগুলো হচ্ছে টার, কোক ওভেন গ্যাস, হ্যাঁ, লাইট অয়েল, এগুলা কিছুই হবে না। কেন হবে না? এখানে তোমরা দেখতেছো এখানে এটার মধ্যে কোক রাখা হয়, কোল রাখা হয়, কোল রেখে প্রথমে ইনিশিয়ালি হিট করে, হিট করলে কোক ওভেন গ্যাস। কথা খুব আটকে যাচ্ছে, শুনতে পাচ্ছি স্যার, কথা ঠিক শুনতে পারতেছেন ঠিক? আচ্ছা, অসুবিধা নাই, আমি কন্টিনিউ করি, কারণ নেটের অবস্থা খারাপ। পরে আমি আপলোড দিয়ে দিব, যদি শুনতে সমস্যা হয় তখন ইয়ে করবা। তো এখন যেটা হয় যে এটা দেখো, ক্লোজ চেম্বারে যেটা করা, প্রথম হিট দিলে, ইনিশিয়ালি হিট দেওয়া হয়, হিট দিলে কি হয় তখন তোমার যেটা দেখা যাবে, যে আমি সংক্ষেপে বলে যাচ্ছি, তোমরা পড়ে নিবা পরে, যে হিট দিলে তখন ওর থেকে কি বের হবে, একই জিনিস হবে না, যে কোক ওভেন গ্যাস বের হবে, টার বের হবে, এগুলা বের হবে। এই জিনিসগুলো যখন বের হবে সাথে সাথে তখন কি করা হয়, এখান থেকে বাইরে থেকে এয়ার দিয়ে, আমি কি বলেছি, আটকে গেলে কিছু করার না। আজকে নেট খারাপ, আজকে নেট খারাপ, নেটের অবস্থা ভালো না। এখন আমি এটা আপলোড দিয়ে দিব, তা নাহলে তো ক্লাস নিতে পারবো না। তখন তোমরা শুনে নিবে। এখন যতটুকু শুনো শুনো, কথা কি বুঝছো? কি বলছি বুঝছো কিনা? শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা এখন? জি স্যার, কথা স্যার ঠিক মতো শুনছি, কিন্তু স্যার কিছুক্ষণ পরে আটকে যায়। আজকে কথা শুনো, বারবার যদি একই কথা বলো। আমি বলছি যে আজকে নেট ভালো না, আমি এটা বলে যাচ্ছি, এটা রেকর্ড হচ্ছে, পরে আপলোড দিয়ে দিব, তোমরা শুনে নিবে সেখান থেকে, তা নাহলে তো ক্লাস নিতে পারবো না। পরে পরে যদি কোনো সমস্যা হয় বুঝতে, দরকার হলে পরে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? জি স্যার। তো যেটা বলছিলাম এটা হচ্ছে যে নন রিকভারি প্রসেসটা বলছিলাম, এটা শেষ করি নাই।
হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে যে তোমার এটাকে ইনিশিয়ালি হিট করলে কোক ওভেন গ্যাস বের হয়, টার বের হয়, এগুলা কিন্তু আসলে সবই বার্নিং হবে ইন প্রেজেন্স অফ এয়ার। তো কি করা হয়, এই চেম্বারের মধ্যেই তখন এয়ার এয়ার দেওয়া হয়, এয়ার দিলে তখন এয়ার দিয়ে এটাকে ইগনাইট করা হয় কোনগুলাকে, এই যে গ্যাস যেগুলা বের হচ্ছে। এখন এই গ্যাস থেকে যে হিট হয়, খেয়াল করো, সেই হিট দিয়েই পুরো চেম্বারের হিট বেড়ে যায়, হিট বেড়ে তখন কোল থেকে কোকে কনভার্ট হয়। কথা কি বোঝা গেল? তাহলে কি দাঁড়াচ্ছে যে তাহলে যে খেয়াল করো যে ওখানে বাই প্রোডাক্ট হিসেবে যে জিনিসগুলো ছিল, এখন সেই বাই প্রোডাক্ট গুলাকে এখানে বার্নিং করা হচ্ছে, সেই বার্নিং এর হিট দিয়ে কোলকে তোমার কোকে কনভার্ট করা হচ্ছে। মূল কনসেপ্ট হচ্ছে যে এই জন্য এটাকে নন রিকভারি ওভেন বলা হচ্ছে। এখানে তোমার কোনো বাই প্রোডাক্ট, বিশেষ করে বাই প্রোডাক্ট কোনো ফুয়েল গ্যাস আসবে না, যেটা আসবে সেটা হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড সামান্য থাকতে পারে ইত্যাদি। অর্থাৎ তুমি ওইখান থেকে অয়েল পাবা না, টার পাবা না, ওভেন গ্যাস পাবা না, কারণ এখানে বার্নিং হয়ে যাচ্ছে ইনসাইড দ্য চেম্বার। কথা ক্লিয়ার কিনা? মূল প্রসেসটা বুঝছো? জি স্যার। তাহলে এখানে এই জন্য এটা নন রিকভারি ওভেনস বলা হচ্ছে। যে এখানে তাহলে কি দাঁড়ালো, একজন বলো, আমি যে কথাটা বলছি সেই কথাটা একজন একটু এক্সপ্লেন করে বলো। বলো। আর এখানে যে বাই প্রোডাক্ট গুলি সেগুলি হচ্ছে এখানে মানে ওভেনের মধ্যেই বার্ন হয়ে যায়, সো আমরা এগুলি রিকভার করতে পারি না আর কি। মানে বার্ন করে সেই যে হিট হয় সেই হিট দিয়েই তোমার কি করা হয়, কোলটাকে কোকে কনভার্ট করা হয়। কোকে কনভার্ট করা হয়। মূল কনসেপ্ট ছেড়ে তোমরা পড়ে নিবে। এখন ডিসঅ্যাডভান্টেজ কি দেখো, এটা হলে কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে? ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যেটা তুমি দেখো, এই বলছো যে এটাতে বলা আছে তোমার কোকের কোয়ালিটি, কোকের আউটপুট তোমার কমে যেতে পারে। তারপর কোনো কোক ওভেন গ্যাস আসবে না, এখানে তৈরি হবে না। তারপর হচ্ছে লো প্রোডাক্টিভিটি রেট। হ্যাঁ, তারপর যেটা বলা হচ্ছে তোমার ল্যান্ডের রিকোয়ারমেন্ট বলা হচ্ছে যে বেশি লাগবে। তারপর বলা হচ্ছে যে কিছু কোল যখন তুমি করবা, ওই যে হাই হিটে যখন যাবে, সেই হিটে কিছু কোল সরাসরি বার্ন হয়ে যাবে। বার্ন হলে তাহলে দেখা যাবে যে তুমি এখানে যেটা বাই প্রোডাক্ট ওভেনে যেখানে সাপোজ 1 টন কোল থেকে তুমি 1000 কেজি কোল থেকে তুমি 700 কেজি কোক পাচ্ছ, এখানে দেখা যাবে যে 550-600 কেজি পাচ্ছ। কারণ এখানে কিছু কোল ওই যে তুমি যে এয়ার দিয়ে বার্ন করাচ্ছ ওই গ্যাস গুলাকে, তো সেখানে এটা বার্ন করে যাবে। এই ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে। কিন্তু বলা হচ্ছে যে হিট ইজ সাপ্লাইড ইন, এটা যে মূল কথাগুলো হচ্ছে যে এটাই এখানে সব চলে আসছে, তোমরা এখানে পড়ে নিবা। এগুলা আর একটু ডিটেল বলা আছে কিভাবে করা হয় না করা হয়, আমি আর ডিটেল গেলাম না। মূল কনসেপ্ট হচ্ছে এটা। এখানে দুটো ইয়া দেখানো হলো যে একটা হচ্ছে যে এটা টেকটিভ ওভেন বলা হচ্ছে এটাকে, বা একটা বলা হচ্ছে যে কি বলবে ভার্টিক্যাল দেখা যাচ্ছে এটা। অর্থাৎ এখানে দুটোর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে কি, এটা হচ্ছে তোমার এই কোল গুলোকে চার্জ করা হবে এরকম ভার্টিক্যাল, সাইড থেকে তোমার হিট দিয়ে কোক ওভেন গ্যাস করা হবে, তারপর উপরে বার্নিং করা হবে। আর এখানে হিট গুলা আসবে, এই যে নিচের থেকে হিট দেওয়া হবে, হিট দিয়ে এটা যখন এগুলা কোক ওভেন গ্যাস গুলা বের হবে, তারপর উপর থেকে এয়ার মিক্স করে এখানে বার্নিং করানো হবে। এখানে বার্নিং করলে তখন দেখা যায় যে তোমার ইয়ে হবে, কি হবে, ওই যে হিটটা হবে, হিট হয়ে আস্তে আস্তে যেটা হচ্ছে যে উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে কোকে কনভার্ট করবে। এটা স্লট ওভেন, এটাকে বলা হচ্ছে স্লট ওভেন বলা হয়। আর একটা হচ্ছে যে বিহাইভ ওভেন, এটাকে স্লট ওভেন, এটাকে বিহাইভ ওভেন বলা হয়। এটা তোমরা দেখে নিবে, এগুলো সহজ পড়লে বুঝতে পারবে। মূল কথা হচ্ছে এটা যে তোমাদেরকে এখানে কি শেখানো, যে তুমি কোল থেকে কোক কিভাবে কনভার্ট করবা। দুইটা প্রসেস, একটা হচ্ছে বাই প্রোডাক্ট, একটা হচ্ছে রিকভারি প্রসেস। রিকভারি প্রসেসটা কি তোমরা একটু ডিটেল করে নিবা, মূলটা আমি বলে দিলাম। আর বাই প্রোডাক্ট প্রসেসটা কি, এটা একটা ক্লোজ চেম্বার, এখানে এয়ারকে অ্যালাউ করা হবে না। আর এই রিকভারি প্রসেস, নন রিকভারি প্রসেস যেটা, সেখানে কি করা হবে, সেখানে হচ্ছে যে তোমার এখান থেকে যেই গ্যাসগুলা বের হবে সেই গ্যাসগুলাকে বার্নিং করে হিট যেটা আছে সেটা দিয়ে করা হবে। অতএব এখান থেকে কোনো বাই প্রোডাক্ট, গ্যাস, লিকুইড এগুলো পাওয়া যাবে না। এই এখন দেখো যে বলা হচ্ছে যে অনেক সময় এই কিছু কোল যখন তৈরি করা হয়, কোকে কনভার্ট করা হয়, সেখানে কিছু প্রবলেম তৈরি হয়। কি প্রবলেম?
বলা হচ্ছে দেখা যায় অনেক সময় বটম সাইডে একটা, ওইটা তো ওভেনের ভিতর না হয়, একটা চেম্বারের ভিতর, চেম্বারের বটম সাইডে দেখা যাচ্ছে যে কোক গুলো হয় তার ডেন্সিটি বেশি, উপরগুলা কম হয়। সেই জন্য এগুলাকে কি করা হয়, যখন ডেন্সিটি ভেরিয়েশন হয় তখন তো প্রবলেম, তোমার ইউনিফর্ম ডেন্সিটি হতে হবে। ইউনিফর্ম ডেন্সিটির জন্য বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করা হয়। সেই টেকনিকগুলো এখানে বলা হচ্ছে যে প্রিহিটিং অফ কোল, কোলকে যতক্ষণ প্রিহিট করা হয় তখন ড্রাই হলে তখন এর ফ্লোয়েবিলিটি ভালো হয়, তখন দেখা যায় যে তোমার উপরে নিচে হোমোজেনিয়াসলি এটা কি হয় থাকে। তারপর হচ্ছে যে ডিক্লোয়েড ব্লেন্ডিং অফ কোল, তারপরে এখানে ওই ব্লেন্ডিং করা হয়, ব্লেন্ডিং করে তারপর এটাকে কোল টার এবং পিচ দিয়ে মিক্স করলে তখন দেখা যায় যে তুমি যখন এটা ভিতরে দিবা ফ্লো করে, তাহলে ছোট সাইজগুলো আগে নিচে চলে যাবে না, তখন একটা একটার সাথে লেগে থেকে ইউনিফর্ম সাইজ থাকবে। তারপর সিলেক্টিভ ক্রাশিং করা হয়, তারপর স্ট্যাম্প স্টার্জিং করা হয়। এগুলো তোমরা ডেফিনিশন গুলো একটু দেখে নিবে। এই এখানে আমরা তাহলে কোক সম্পর্কে আমরা জানলাম। কোক সম্পর্কে কি জানলাম? প্রথম হচ্ছে যে আমরা কোলের রিজার্ভটা জেনেছি, তারপর হচ্ছে যে আমরা কোল, এই স্লাইড থেকে যেটা জেনেছি যে রিজার্ভ বলতে ওয়ার্ল্ডে কোথায় কোল পাওয়া যায়, একটা কোলের টাইপ আমরা জেনেছি, কোলের প্রপার্টি আমরা জেনেছি, কোলের কি কি প্রপার্টি লাগবে, আবার কোল কোকিং গ্রেড হতে গেলে কি হওয়া লাগবে সেটা আমরা জেনেছি। তারপর হচ্ছে কোকে কিভাবে কনভার্ট করা হয়, এবং কোকের প্রপার্টি অর্থাৎ ইন টার্মস অফ ডেন্সিটি এটাকে ভালো রাখার জন্য, ভালো ডেন্সিটির, ইউনিফর্ম ডেন্সিটির কোক পাওয়ার জন্য কি করতে, এই টেকনিকগুলো আমরা সংক্ষেপে দেখলাম। এখন আমরা নেক্সট আজকের যে লেকচার সেই লেকচারে চলে যাই। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। শুনতে পাচ্ছ? মানে অল্প একটু শুনতে পাচ্ছি। কিছু করার নেই, আমি আপলোড দিয়ে দিব, তখন তোমরা ইয়ে করবে। আমাদের কোর্স তো শেষ করতে হবে, তাই না? দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ স্লাইড? তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? না স্যার, এখনো আসে নাই। আমার এখানে তো দেখাচ্ছে শেয়ারিং। জি স্যার, এই যা আসছে, মাত্র মাত্র আসছে স্যার। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? জি স্যার, এখন দেখা যাইতেছে। তোমাদের কতজন আসছে? আচ্ছা, এখন আজকে আমরা যেটা দেখব এটা খুব ইম্পর্টেন্ট। এখানে তোমাদের কিছু জিনিস ডেটা তোমাদের মাথায় রাখতে হবে। কি ডেটা রাখতে হবে? যেমন এখানে তোমরা দেখতেছো যে আজকে আমরা প্রোডাক্ট, এতদিন পর্যন্ত কিন্তু র মেটেরিয়াল ডিসকাস করছি, যদিও টাইটেল র মেটেরিয়ালস এন্ড প্রোডাক্ট। আজকে আমরা প্রোডাক্ট সম্পর্কে ডিসকাস করব। ব্লাস্ট ফার্নেসের প্রোডাক্ট, প্রোডাক্ট হিসেবে কি কি থাকবে বলো, তাড়াতাড়ি বলো। ব্লাস্ট ফার্নেস পিগারন থাকবে, ফ্লু গ্যাস থাকবে, স্ল্যাগ গুলা থাকবে, এই তিনটা। তাহলে তোমাদের পিগ আয়রনের একটা কম্পোজিশন মাথায় চলে আসতে হবে। কেন থাকতে হবে কম্পোজিশনটা? যে অনেক সময় দেখা যায় যে তোমরা যখন বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যাও, তখন পিগ আয়রনের কম্পোজিশন জিজ্ঞেস করে দেখা যায় স্টিলের কম্পোজিশন বলে বসে আছে। একজন মেটেরিয়ালস ইঞ্জিনিয়ার হিসেবে এই জিনিসটা, বিশেষ করে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এই জিনিসটা মাথায় রাখতে হবে। পিগ আয়রন বলতে সেখানে মেজর এলিমেন্ট গুলা কার্বন, সালফার, ফসফরাস, সিলিকন, ম্যাঙ্গানিজ, এগুলার কি পার্সেন্টেজ থাকে, টোটাল একটা রেঞ্জ তোমার মনে রাখতে হবে। একদম তুমি এক্সাক্ট বলতে হবে এমন কোনো কথা নেই। যেখানে এখানে ধরো পিগ আয়রনে 4 থেকে 4.5% পর্যন্ত, বা 3.5 থেকে 4.5 পর্যন্ত কার্বন থাকে। তুমি যদি বলো যে পিগ আয়রনে থাকে হচ্ছে যে 1.2% কার্বন, এটা হবে না স্যার। কিন্তু এটাই হয়, এটাই হয়। মানে তোমাদের সাথে অনেককে ইন্টারভিউ দিতে গেলে আমরা দেখি, বা কোথাও রিটেন টেস্ট নিতে গেলে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো, এটা তো বেসিক জিনিস তো আমাদের জন্য, এটা অন্যরা ভুল বলতে পারে। সেই জন্য এই জিনিসগুলো তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, মাথায় রাখবে। এটা কঠিন কিছু না, এটা কঠিন কিছু না। তুমি স্টিলের সাথে একটু কম্পেয়ার করলে মনে রাখতে পারবে। এখানে যেটা হচ্ছে যে এই জিনিসগুলো পিগ আয়রন, গ্যাস, স্ল্যাগস, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর হচ্ছে যে পিগ আয়রনের কম্পোজিশন তুমি কিভাবে কন্ট্রোল করবা। পিগ আয়রনের কম্পোজিশন বলতে এখানে সিলিকন, সালফার, ফসফরাস, ম্যাঙ্গানিজ, হট মেটালে অর্থাৎ পিগ আয়রনে কম বেশি কি কারণে হয় এই জিনিসটা তুমি জানতে পারবা। তারপর এখানে হট মেটাল এবং স্ল্যাগকে তুমি কিভাবে হ্যান্ডেল করবা। তারপর ব্লাস্ট ফার্নেস স্ল্যাগের ক্যারেক্টারিস্টিক্স কেমন, এটা কোথায় কোথায় ইউজ করা হয়। তারপর ব্লাস্ট ফার্নেস গ্যাস যেগুলো হয় সেগুলা
তোমার ফুয়েল হিসেবে ইউজ হয়, এবং তার ক্লিনিং মেকানিজমটা বড় একটা ব্যাপার। কারণ গ্যাসের মধ্যে ফাইন কিছু ব্লাস্ট ফার্নেস গ্যাসে কিছু ফাইন ডাস্ট চলে যায়, সেই ডাস্ট গুলা কি থাকে, এগুলা দিয়ে সরাসরি তুমি যদি এয়ারে ছেড়ে দাও, দেখা যাবে যে এয়ারকে পলিউটেড করছে, এবং আশেপাশে যত এরিয়া আছে সবগুলাতে দেখা যাবে যে এই ছাইয়ের মতো সবকিছুর মধ্যে এটা বসতে থাকবে। যেরকম অনেকদিন বৃষ্টি না হলে, যেমন শীতের পরে যখন বৃষ্টি হয় তখন দেখো যে তোমরা গাছের পাতায় অনেক ধুলো জমে আছে, তাই না? সবকিছুর উপর ধুলো জমে আছে। এরকম যদি ব্লাস্ট ফার্নেস গ্যাসের গুলাকে যদি ক্লিন না করে যদি তোমার ছেড়ে দেওয়া হয় এয়ারে, তাহলে দেখা যায় আশেপাশে সব এরকম ডাস্ট দিয়ে কাভার হয়ে আছে। এটা পরিবেশের উপর খুব প্রবলেম হয়। তো সেই জন্য এটা ক্লিনিংটা খুব ইম্পর্টেন্ট, আমরা সেটাও দেখি। এখন এটা কে বলবা প্রথম ইন্ট্রোডাকশনটা? স্যার আমি বলে দিই স্যার। তুমি কে? স্যার 46 ইয়া কৌশিক। কৌশিক না, 34 আছো? 34 আছে? জি স্যার আছে। 34 আছে? জি স্যার। তুমি বলো। জি স্যার। স্যার এখানে মূলত হচ্ছে হট মেটালে যে বিভিন্ন দেশে কিভাবে মানে আমরা মেটালগুলোর মধ্যে প্ল্যান্ট টু প্ল্যান্ট কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস আর সালফার কিভাবে ডিফারেন্স হচ্ছে এটা মানে এটা ইন্ডিকেট করছে। যেমন আমরা জাপানে দেখি যদি, তাহলে সেখানে হচ্ছে কার্বন থাকে হচ্ছে 4 থেকে 4.5%, ইউরোপেও সেম, ইউএসএ তেও সেম এবং ইন্ডিয়াতেও সেম। মানে কার্বন কন্টেন্টের পরিমাণ পার্সেন্টেজটা প্রায় সেমই থাকে। সিলিকনও প্রায় সেম, কিন্তু যেমন ইন্ডিয়াতে দেখা যায় সিলিকন কন্টেন্টটা একটু বেশি হয়ে যায়। ম্যাঙ্গানিজ কন্টেন্টটাও সবকিছুই সেম থাকে, বাট ওই ইন্ডিয়া এবং হচ্ছে ইউএসএ তে এই ম্যাঙ্গানিজ কন্টেন্টটা আর কি বাড়ে যাচ্ছে। মানে মেইনলি এখানে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট গুলা, মানে আমাদের যেমন কোকের মধ্যে যেসব কন্টেন্ট ছিল, এই কোকের কন্টেন্ট গুলা কিভাবে ভেরি করতেছে এটা কোক না, প্রেজেন্ট এটা কি করছে। কোক নাকি? এই যে এটা তো হট সরি স্যার, মেটাল। মেটালে হট অর্থাৎ হট মেটালের মেটাল, মধ্যে। এটা তো পিগ আয়রন। এটাকে তুমি যখন কাস্ট করবা, সলিড করবে, এটা তো পিগ আয়রন। অর্থাৎ এখানে যেটা বলতে যাচ্ছে, পিগ আয়রনের কম্পোজিশন দেখাচ্ছে এগুলা, এই জিনিসটাই বলতেছিল। এটা তোমাদের মাথায় রাখতে হবে। যেমন পিগ আয়রনে কার্বন কত থাকে, সিলিকন, ম্যাঙ্গানিজ, এগুলা এই রেঞ্জটা তোমাদের মুখস্থ করতে হবে না, মাথায় রাখতে হবে। যে কথা বলছিলাম, তো এখন পিগ আয়রনের কম্পোজিশন কি? তুমি যদি লেখো যে 1.2%, 1 থেকে 1.2% কার্বন, সেটা হবে। ফসফরাস কত পিগ আয়রন? তুমি যদি লেখো যে 0.025, এই যে স্টিল বারের রিবারের স্টিলের ফসফরাস দিয়ে দিচ্ছে, দেখো এখানে ফসফরাস অনেক হাই থাকে, তাই না? তো এই জিনিসগুলো তোমার রেঞ্জটা মনে রাখতে হবে। আর এগুলো ডিফার করে, এই জন্য বলতেছে যে এটা কান্ট্রি টু কান্ট্রি ডিফার করে, হচ্ছে যে ডিপেন্ডিং অন দা চার্জিং মেটেরিয়ালস, র মেটেরিয়ালস। অর্থাৎ আয়রন ওরের কম্পোজিশনের উপর তোমার কি হয়, এই কারণে কম্পোজিশন ভেরি করে, হ্যাঁ, কান্ট্রি টু কান্ট্রি বা লোকেশন টু লোকেশন, রিজিয়ন টু রিজিয়ন। এই কথাটাই বোঝাচ্ছে। তারপর বলো। তারপরে স্যার বুঝাইছে হচ্ছে কম্পোজিশন অফ হট মেটাল, কম্পোজিশন কিরকম হইতে পারে। সো মেইনলি যেটা ওইটা ওই কথাটাই বলছে যে এটা ব্লাস্ট ফার্নেসে যে আমরা মেটাল পাচ্ছি, মেটাল প্রডিউস করতেছি, এটার হচ্ছে ক্যারেক্টারিস্টিকটা মূলত র মেটাল যেটা আছে সেটার উপরেই মেইনলি ডিপেন্ড করতেছে। আমরা যেই ধরনের র মেটাল নিব সেটার উপর ভিত্তি করে আমাদের হচ্ছে যেই আমরা হট মেটালটা পাবো সেটা নির্ভর করবে ক্যারেক্টারিস্টিক তার। এটা এখানে হচ্ছে লিখে দিচ্ছে। এরপরে বলছে স্যার এখন কিন্তু এটা কিন্তু প্রতিটা লাইন বাই লাইন করতে হবে তোমার। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ওভারঅল আউটপুট এন্ড ইনপুট কনসিডারেশন কি যাচ্ছে, আউটপুট কি পাচ্ছ। অর্থাৎ আমার আসলে কি, এখানে তুমি হট মেটাল, আমরা ডিসকাস করতেছি মেটাল, আমরা স্ল্যাগ গ্যাস করছি না, মেটাল। মেটালের মধ্যে বেসিক্যালি এখানে আলোচনা হচ্ছে কার্বন, সিলিকন, সালফার, ফসফরাস, ম্যাঙ্গানিজ, এই পাঁচটা। কার্বন এখানে বাদ, কার্বন তো থাকবেই। এখন বাকি থাকলো সালফার, সিলিকন, ম্যাঙ্গানিজ কি আর ফসফরাস। এগুলার ইনপুট মানে কোত্থেকে আসতেছে, কোন সোর্স থেকে হট মেটালে আসতেছে, আবার এগুলা হট মেটালে কতটুকু আছে, এই জিনিসটা। হ্যাঁ বলো, প্রথম বলো। স্যার এইখানে হচ্ছে আমরা যেটা যদি আউটপুট মানে আউটপুট দেখি, মানে কিভাবে আমরা মানে সরি ইনপুট যদি দেখি, আমরা কোথা থেকে হচ্ছে মূলত সিলিকা পাচ্ছি। সিলিকা হচ্ছে 60% সিলিকা কামস ফ্রম অক্সাইড ফিট, আর 40% হচ্ছে কোক অ্যাশ। মানে 60% অক্সাইড ফিট বলতে কি বোঝাচ্ছে? অক্সাইড ফিট মানে স্যার আমরা যেটা আয়রন ওর দিছি এটা ওর দিচ্ছি, সেটাই। হ্যাঁ, আর কোক হচ্ছে যেটা ইউজ করছি আর কি বার্ন করার জন্য, হ্যাঁ, মানে রিডাকশনের জন্য, সেটা হচ্ছে 40% সেখান থেকে মাথায় আসে। রাখতে হবে তোমাদের, যে সিলিকার সোর্স
সিলিকার সোর্স হচ্ছে যে তোমার ওর, আর হচ্ছে যে তোমার কোক অ্যাশ। হ্যাঁ, তারপরে হচ্ছে স্যার 60% অফ দ্য ম্যাঙ্গানিজ ক্যান কাম ফ্রম BOF। হ্যাঁ, আর 90% সালফার যেটা আসে সেটা হচ্ছে কোক থেকে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। মানে স্যার, 60% ম্যাঙ্গানিজ যেটা বলা হচ্ছে তোমার স্ল্যাগ থেকে। স্ল্যাগ থেকে আসে। আর স্ল্যাগের মধ্যে সব ম্যাঙ্গানিজ অক্সাইড চলে যায় না, সেখান থেকে যখন স্ল্যাগ থেকে মেটালের মধ্যে চলে আসবে। আমরা দেখাইছি এটা, আমরা যখন আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি অফ স্ল্যাগ যখন করছি তখন আমরা দেখছি এটা। হ্যাঁ, তারপরে হচ্ছে 90% সালফার যেটা আসে সেটা হচ্ছে কোক এখানে থেকে খেয়াল করো, আসে। আরেকটা যেটা হচ্ছে যে কিছু পরিমাণ আসবে ম্যাঙ্গানিজ ওর থেকে, মানে ওর থেকে সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ আসবে। হ্যাঁ বলো, সালফার বলো। জি স্যার, 90% সালফার আসবে হচ্ছে কোক থেকে, আর 10% যেটা থাকবে সেটা হচ্ছে অক্সিজেন ফিট যেটা দিচ্ছি ওটা থেকে তাহলে এটা আসবে। মাথায় রাখতে হবে যে সালফার আসতেছে কোক থেকে বেসিক্যালি। হ্যাঁ, আর 65 to 70% ফসফরাস আসবে হচ্ছে অক্সাইড ফিট থেকে, আর যেটা রিমেন আছে মানে 30 to 35% এটা হচ্ছে কোক থেকে আসবে। তোমরা সবাই বুঝতে পারছো এখন? হ্যাঁ, অন্যরা বলো। আমি বলতেছি যে অন্যরা বলো, সালফার সিলিকন কোত্থেকে আসবে? অ্যান্সার দাও। অক্সাইড থেকে আর কোক অ্যাশ থেকে। হ্যাঁ, সবাই একসাথে বলো, অসুবিধা নাই। হ্যাঁ, অক্সাইড ফিড আর কোক অ্যাশ থেকে, আর কোক অ্যাশ থেকে 40%। হ্যাঁ, আর ম্যাঙ্গানিজ কোত্থেকে আসবে? ব্লাস্ট ফার্নেস স্ল্যাগটা থেকে, মানে বিভিন্ন ওর থেকে আসতে পারে, আর মানে যেটা সিন্টার ফিড হয় ওইটা থেকে আর আসতে সালফার পারে। কোত্থেকে আসবে? থেকে মেইনলি কোক থেকে। আর 10% হচ্ছে অক্সাইড। আর ফসফরাস? ফিড থেকে। স্যার অক্সাইড ফিড থেকেই হচ্ছে 65 থেকে 70%, আর বাকিটা কোক থেকে। হ্যাঁ, এরপরে দেখো, হ্যাঁ রোল 34 কন্টিনিউ করো, যে আউটপুট ডিসকাস করো। স্যার, আউটপুটের মধ্যে হচ্ছে 85% টোটাল সিলিকার হচ্ছে যেটা ইনপুট দিছি সেটা হচ্ছে স্ল্যাগে চলে যাবে, আর বাকি অংশটা যেটা আছে সেটা রিডিউসড হয়ে যাবে, মানে খালি সিলিকা থেকে সিলিকনের রিডিউসড হয়ে যাবে, আর সেটা হচ্ছে হট মেটালেও চলে যাইতে পারে সরাসরি। আর তারপরে 90% হচ্ছে সালফার রিমুভ হবে হচ্ছে স্ল্যাগের মাধ্যমেই। আর হচ্ছে মানে এখানে বলা হচ্ছে তুমি যদি ঠিকমতো এর কেমিস্ট্রি এবং এগুলা ওই যে ভিতরের ইয়েগুলা ফ্লাক্সিং মেটেরিয়াল গুলো এগুলো যদি ভালোভাবে কন্ট্রোল করতে পারো, 90% সালফার তুমি রিমুভ করতে পারো, কিন্তু এটাতে সময় বেশি লাগবে। কিন্তু তুমি যদি প্রোডাক্টিভিটি বাড়াতে চাও তখন বলা হচ্ছে যে সালফার আর অত বেশি রিমুভ করা যাবে না, তখন 60% সালফার হট মেটালে থেকে যাবে। কারণ এই সালফার রিমুভ করতে গেলে তো টাইম লাগবে, টাইম লাগলে তখন কি হবে, প্রোডাক্টিভিটি কমে যাবে, অর্থাৎ প্রোডাকশন রেটটা কমে যাবে। তুমি যদি প্রোডাকশন রেটের দিকে কনসেন্ট্রেশন দাও, ওইদিকে বাড়াইতে চাও, তাহলে সব সালফার তুমি রিমুভ করতে পারবা না, রিমুভ না করলে এটা হট মেটালে চলে যাবে, এই কথাটাই বলছে। তারপর বলো। জি স্যার, তারপর হচ্ছে মানে সেটা দেখলাম হচ্ছে যে 60% যদি আমরা লো স্ল্যাগ করতে চাই তাহলে 60% সালফার হচ্ছে মেটালের মধ্যে চলে যাবে। তারপরে হচ্ছে 90% ম্যাঙ্গানিজ যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট হচ্ছে হট মেটালে চলে যাবে, আর ফসফরাস যেটা আছে সেটা তার মানে কি? হট মেটালে বলো। যেটা ফসফরাস আছে সেটা গোটাটাই হট মেটালে চলে যাবে। তাহলে এখান থেকে কি দাঁড়ালো? এখান থেকে তোমরা এক কথাই বলো, এবার অন্যরাও বলো, যে সিলিকন বেসিক্যালি স্ল্যাগে যাবে না মেটালে যাবে? স্ল্যাগে স্যার। স্ল্যাগে যাবে। সালফার? সালফার স্যার টাইমের উপরে স্যার, টাইম বেশি দিলে কি পুরোপুরি জেনারেলি স্যার আয়রনেই বেশি যায়, কিন্তু মানে রিমুভালটা সম্ভব হয় না অতটা। সালফার যদি তো প্রোডাক্টিভিটি বাড়াতে চাও, সালফারও তোমার হট মেটালে চলে যাবে। আদারওয়াইজ তুমি যদি একটু প্রোডাক্টিভিটি কমায় যদি কেমিস্ট্রি এবং ভলিউম কেমিস্ট্রি যদি তুমি কন্ট্রোল করো, তাহলে দেখা যাবে সালফার 90% সালফার তোমার চলে যাবে হচ্ছে স্ল্যাগে। এরপর ম্যাঙ্গানিজ কি হবে? 90% হচ্ছে হট মেটালে চলে যাবে। হট মেটালে চলে যাবে। আর ফসফরাস? হট মেটালে চলে যায় পুরোটাই। ফসফরাস কিন্তু স্ল্যাগে যাবে না, ফসফরাস হট মেটালে স্যার 90 থেকে 100% পুরোটা। আচ্ছা, ফসফরাস হট মেটালে কেন যাবে না এটা কি একটু বলতে পারবা?
তার জি স্যার, অক্সিডেশন একটু Oxidation- এক্সপোনেনশিয়াল লাগে ব্লাস্ট যদি ফার্নেসে এটা তো রিডাকশন প্রসেস হয়। রিডিউসিং অ্যাটমসফিয়ার এই জন্য হয় না হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে এটা ফসফরাসের জন্য অক্সিডাইজিং অ্যাটমসফিয়ার লাগবে, আর এখানে হচ্ছে রিডিউসিং অ্যাটমসফিয়ার। হ্যাঁ, এখন আসো আমরা এই জিনিসটা দেখি। এরপর আরেকজন বলো, রোল 30 করতে বললা, রুল 9 বলি এখন। রোল 9 রোল 35 বললাম স্যার, 34 বললাম 35 না 34 বলছো? 34 স্যার। 34, হ্যাঁ রুল 9 বলবো, আমি আগে বলি নাই। তুমি আগে, হ্যাঁ বলো, রোল 9 বলো। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে সিলিকন কন্ট্রোল। আসলে কোনো কিছু কন্ট্রোল করতে হলে আমাদের এখন শোনো, তুমি এখন হট মেটালে কিভাবে সিলিকন কন্ট্রোল করবা, সালফার কন্ট্রোল করবা, এই জিনিসগুলো, ফসফরাস কন্ট্রোল করবা, এই জিনিসটা এখানে আমরা এখন এই স্লাইড, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি এখানে সব মুখস্থ রাখার দরকার নেই, আমি বলছি বেসিক জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, এখন হচ্ছে কি আমরা হট মেটালে সিলিকন, সালফার আর ফসফরাস কন্ট্রোল করবো। আসলে কোনো কিছু কন্ট্রোল করতে হলে তার হচ্ছে গিয়ে প্রপার্টি আর অরিজিন ভালোভাবে জানতে হয়। আর এখানে হচ্ছে গিয়ে আমরা যে সিলিকনটা হট মেটালে পাই তার অরিজিন বা হচ্ছে গিয়ে মেইন কোথা থেকে আসে সেটা হচ্ছে গিয়ে কুক আর হচ্ছে গিয়ে গ্যাং ওর থেকে। আর ইন্ডিয়াতে যেভাবে তৈরি করা মানে হট মেটালটা থাকে, 70% সিলিকা ইনপুট হিসাবে আসে কুক থেকে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ব্লাস্ট ফার্নেসের যেই মানে বেশি প্রেসারটা দরকার হয় ইন্ডিয়াতে অত ভালো দিতে পারে না, মানে যে টপ প্রেসারটা লাগে তার থেকে কিছুটা কম থাকে, নট এনাফ হাই রিডিউস করার জন্য সিলিকনটাকে হট মেটালে। আর এই জন্য সিলিকন কন্টেন্টটা হট মেটালে একটু বেশি থেকে যায় আর কি। এখানে কি দাঁড়ালো, শুনো এখানে কি দাঁড়ালো যে ইন্ডিয়ান একটা एग्जांपल দিল, তোমরা তোমাদেরকে যে লেকচার ম্যাটেরিয়াল সাপ্লাই দেওয়া আছে টেক্সট, ওইখান থেকে আরো তোমরা ডিটেইল জানতে পারবা। এটা তোমার যখন হট মেটালে সিলিকনটা ঢুকে পড়ে তখন সেখান থেকে এটা আবার ফার্দার রিডিউস হওয়ার জন্য হাই প্রেসার লাগে, টপ প্রেসার। হ্যাঁ, তো ইন্ডিয়ান ইয়াতে হাই টপ প্রেসার না থাকাতে সিলিকনটা আর বের হতে পারে না, যে কারণে তোমার এই লো সিলিকন কন্টেন্ট তৈরি হতে পারে না এই ইয়াতে ইন্ডিয়ান ইয়াগুলাতে, ফার্নেস গুলাতে। হ্যাঁ, তারপর এরপরে সালফার কন্টেন্টে যাও। ইন্ডিয়ান যে ফার্নেসে সেখানে হচ্ছে কি যে লো সালফার কন্টেন্ট মানে তৈরি করতে পারে না হট মেটালে, সিলিকন কন্টেন্ট আছে। এখন সালফার কন্টেন্ট, সালফার ইন্টারস ব্লাস্ট ফার্নেস মানে যে মানে ব্লাস্ট ফার্নেসে সালফারটা ঢুকে সেটা হচ্ছে কুক এস থেকে। আর হায়ার কুক কনজাম্পশন রেজাল্ট দা ইন হায়ার সালফার ইনপুট, মানে যদি আমরা কুকটা বেশি দেই তাহলে হচ্ছে কি সেখানে সালফারটা বেশি পরিমাণে থাকবে। এখন এই সালফারটা যখন ব্লাস্ট ফার্নেসে ইনপুট হয় তখন সেখানে ডিসালফারাইজেশন হয়। তার ইফেক্টটা আমরা তিন ভাবে দেখতে পারি। সেটা হচ্ছে গিয়ে এই সালফারটা যখন ডিসালফারাইজেশন হয় তখন হচ্ছে গিয়ে বাই ইনক্রিজিং দ্য স্ল্যাগের পরিমাণটা বাড়ায় দেয়, বাই হ্যাভিং হায়ার বেসিসিটি ওই স্ল্যাগের বেসিসিটি বেড়ে যায় এবং হার্টের টেম্পারেচারটাও বৃদ্ধি পায়। এরপর একটা এখানে হাইলাইট করে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, বলো এটা। হ্যাঁ, যদি হচ্ছে কি স্ল্যাগের ভলিউম বেশি হয়, বেসিসিটি বেশি হয় এবং হার্টের টেম্পারেচারও মানে বেশি হয়, দা বেটার উইল বি দা ডিসালফারেশন, মানে ডিসালফারাইজেশনটা ভালো হবে আর কি ব্লাস্ট ফার্নেসে। অর্থাৎ মেটাল থেকে তুমি সালফারটা তুমি রিমুভ করতে পারবে, অর্থাৎ মেটালের সালফারটা কম আসবে। তাহলে কি কি কন্ডিশন লাগতেছে? স্ল্যাগ ভলিউম বেশি, বেসিসিটি বেশি এবং হায়ার হার্ট টেম্পারেচার। এরপরে বলবো দিস রিকোয়ার এডিশনাল হিট, মানে যে হিটটা যেটা লাগে আর কি, মানে সালফারাইজেশনটা মানে ডিসালফারেশনটা ভালো হওয়ার জন্য এটা ডিমান্ডস মানে বৃদ্ধি পায় যে ইনক্রিজড কুক রেট, মানে কুক রেটটা মানে ভালো হইতে হয় আর কি। ইন ইফেক্ট অ্যাডস টু সালফার লোড ইন দ্য ফার্নেস, মানে ফার্নেসের মধ্যে যে সালফারটা কমানোর জন্য আর কি সহজে। ইট ইজ ডিফিকাল্ট টু মেইনটেইন হট মেটাল ইন সালফার কন্টেন্ট, মানে এটা মানে হট মেটালে সালফার কন্টেন্টটা মানে মেইনটেইন করা একটু ডিফিকাল্ট হয়। কন্ট্রোলিং দ্য চার্জ কম্পোজিশন, মানে যে কম্পোজিশনগুলো মানে external desulfurization is done during steel making, external ভাবে আমরা ডিসালফারাইজেশন করি যখন হচ্ছে এটা স্টিল মেকিং এ নিয়ে যাই। আচ্ছা, এখানে বলি যে এর আগে শুরুতে যে দেখানো হলো পি কারণে সালফারের পার্সেন্টেজটা কত ছিল, কেউ বলতে পারো? রেঞ্জটা কত ছিল? 3.5 থেকে 4 সালফার। হ্যাঁ সালফার, হ্যাঁ সালফার খুবই কম স্যার, 0.04 এরকম। 0.04 অনেক স্যার, 0.02 থেকে 0.02 থেকে অনেক 0.40 0.25 0.65। দেখো এই জায়গাগুলোতে এগুলা ঠিক আছে, এগুলা আমরা স্টিলেও এরকম এক্সপেক্টেড, বিশেষ করে এটাও রেঞ্জের মধ্যে আছে, কিন্তু এখানে সমস্যা আছে। এই যে 0.65 এগুলা, এটা তো আরো সমস্যা, এগুলা কমাইতে হবে। কথা বোঝা না? তো যে জায়গায় কমানো দরকার হয় স্টিল প্রোডাকশনের সময় তখন ডিসালফারাইজেশন করা হয়। এবারে ফসফরাস কন্টেন্টটা বলো।
ফসফরাস কন্টেন্ট মানে ইন্ডিয়াতে যে স্ল্যাগটা তৈরি হট মেটালের যে ফসফরাসটা থাকে সেটা হচ্ছে কি 2 থেকে 2.5% মতো বেসিক্যালি থাকে আর কি, যেহেতু হাই ফসফরাস কন্টেন্ট ওর মানে ওরের মধ্যে যেহেতু ফসফরাসটা বেশি থাকে আর কি ইন্ডিয়াতে যেভাবে মানে যে ওটা থাকে। the phosphorus in blast furnace cannot be controlled, মানে ব্লাস্ট ফার্নেসে যে ফসফরাসটা থাকে সেটা কন্ট্রোল করা যায় না, বিকজ phosphorus is directly consumed by hot metal. hot metal দ্বারা যে ফসফরাসটা ডাইরেক্টলি কনজিউম হয়, কারণ ফসফরাসটা নরমালি অক্সাইড পেন্টা অক্সাইড এই মানে হায়ার অক্সাইড হিসেবে থাকে আর কি। কিন্তু যখন এটা মেটালে যাবে তখন তার অক্সাইড থাকবে না, মেটাল এটা হচ্ছে তোমার ফসফরাসটা ফসফরাস হিসেবেই তোমার মেটালে চলে যাবে। জি জি স্যার, জি স্যার। phosphorus is removed during steel production. ফসফরাসটা স্টিল প্রোডাকশনে একমাত্র রিমুভ করা যায় অ্যাপ্লাইং দিস ডিফসফোরাইজেশন টেকনিক্স। এটাই আর কি। হট মেটালে ব্লাস্ট ফার্নেসে আমরা ফসফরাসটা কন্ট্রোল করতে পারি না, আর ফসফরাসটা কন্ট্রোল করতে হলে আমাদেরকে স্টিল মেকিং এ দিস ডিফসফোরাইজেশন টেকনিকটা ব্যবহার করতে হবে। তাহলে এখন আমার হট মেটালে যদি আমার লো ফসফরাস কন্টেন্ট হট মেটাল পেতে চাই বা পিগারেন্ট পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে এখানে ব্লাস্ট ফার্নেসে? তার মানে কম ফসফরাস যুক্ত ওর দেওয়া লাগবে। হ্যাঁ, কম ফসফরাস যুক্ত কোক এবং চার্জ আমাকে ইউজ করতে হবে। কথা কি বুঝছো? যদি আমি মনে করি যে আমি ফসফরাস কম থাকবে আমার ইয়াতে হট মেটালে, তখন আমার এটা হবে, তা নাহলে আর কোনো চয়েস নেই আমার এখানে, আমি অত বেশি আমি রিফাইন করতে পারি না। এটা তোমরা খুব ভালোভাবে দেখবে যে কিভাবে হট মেটালের এই এলিমেন্ট গুলা কম্পোজিশনটা কন্ট্রোল করা হয়, এটা খুব ভালোভাবে দেখবে, বুঝছো? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আসো যে রোল লাইনের পরে কি বলবা? রোল 43। রোল 43 বলো। এখানে হট মেটাল আর স্ল্যাগ কিভাবে হ্যান্ডেল করতে হয় আয়রন মেকিং এ এটা বলা হয়েছে। হট মেটাল ইজ রিমুভড বাই ওপেনিং দ্য ট্যাপ হোল। এটা হচ্ছে যে হার্টের উপরের পার্টে একটা পেরিফেরাল বা প্রান্তিক ওপেনিং আছে, যেটা দিয়ে আমরা হট মেটালটাকে মেল্ট হওয়ার পরে আমরা বের করে নেই। আয়রন নচ আছে এবং এটা সাধারণত ব্লক রাখা হয় একটা ফায়ার ক্লে মিক্স দিয়ে, ক্লোজ রাখা হয় যখন হচ্ছে কোনো হট মেটাল বের করতে হবে না। তো যখন হট মেল্টেড মেটাল আমরা বের করতে চাই তখন আমরা এই আমাদের ফায়ার ক্লে মিক্সটাকে আমরা পিয়ার্স করি মানে ছিদ্র 2-3 ঘন্টা পর পর, এবং সেই মেল্টেড মেটালটা আমরা বের করে নিয়ে আসি। এবং ওয়ান্স স্টেপিং ইজ কমপ্লিটেড, যখন আমরা এভাবে মেল্টেড মেটালটাকে আমরা ট্রান্সফার করে ফেলি কোনো একটা ল্যাডেলে, তখন আবার আমরা সেটাকে রিফ্লেক্টরি ইলেকট্রিক গান ইউজ করে রিফ্লেক্টরি মিক্স দিয়ে সেটাকে ব্লক করে দেই। আর স্ল্যাগের ডেনসিটি যেহেতু কম, তাই সেটা হচ্ছে গিয়ে মেটালের থেকে মানে হট মেটাল থেকে হায়ার লেভেলে থাকে, এবং সেই কারণে আমরা স্ল্যাগটাকে রিমুভ করার জন্য আরেকটা পৃথক আয়রন নচ ব্যবহার করি। আর হচ্ছে যে সেই সাথে স্ল্যাগ ভলিউম রিলেটিভলি হাই। যদি মেটালের ভলিউম যদি 1 ইউনিট হয়, দেখা যায় যে স্ল্যাগ 2 ইউনিট। তো এই কারণে আমরা 2টা আয়রন নচ রাখি স্ল্যাগ বের হয়ে যাওয়ার জন্য। একটা যদি ট্যাপ রাখি আমরা হট মেটালের জন্য, 2টা আয়রন নচ রাখি আমরা স্ল্যাগ বের হয়ে যাওয়ার জন্য। স্ল্যাগ হোল আমরা একটা ওয়াটার কুলড কপার রিং দিয়ে তৈরি করা হয়, এবং এটাকে মাঙ্কি নাম, এটার টার্ম হচ্ছে গিয়ে মাঙ্কি। এবং এই যে মাঙ্কি বা ওয়াটার কুলড কপার রিং, এটার লাইফ হচ্ছে কয়েকদিন থেকে 1 মাস পর্যন্ত হতে পারে। মানে এখানে তোমরা বুঝছো কিনা ক্লিয়ারলি যে কিভাবে হট মেটালটাকে প্রসেসটা বলছি, কিভাবে হট মেটালটা এই ফার্নেস থেকে বের করে নিয়ে আসা হয় 2-3 ঘন্টা পর পর, ওখানে ছিদ্র করে দিয়ে তারপর এটা হট মেটালটা যখন রিমুভ হয় তখন আর এটাকে আবার বন্ধ করে দেওয়া হয়। তার আগে তোমার ওই যে স্ল্যাগটা কন্টিনিউয়াসলি বের করতে থাকে, কেননা স্ল্যাগ ভলিউম অনেক বেশি। স্ল্যাগটা 2-3 ঘন্টা পর না, স্ল্যাগটা কন্টিনিউয়াসলি বের হতে থাকে। হ্যাঁ, এই জিনিসটা এখন পরের স্লাইডে আসি, এরপর বলো, কন্টিনিউ করো। হট মেটাল আর স্ল্যাগকে পৃথক ল্যাডেলে আলাদা কালেক্ট করা হয়, আর সাম অ্যামাউন্ট অফ স্ল্যাগ অলওয়েজ ফ্লোজ আউট। এবং স্ল্যাগটা সব সময় দেখা যায় যে বের হতে থাকে আয়রন নচ থেকে। সিস্টেম অফ গ্যাস ইজ প্রোভাইডেড সাম অ্যামাউন্ট অফ গ্যাস। আচ্ছা, যখন আমরা হট মেটালটাকে বের করি তখন আবার কিছু পরিমাণ স্ল্যাগ সেটার সাথে মিশে বের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মেটাল থেকে স্ল্যাগটা পৃথক করার জন্য আমরা আবার সিস্টেম অফ গেটস ইউজ করি, যাতে করে ওই যেটুকু স্ল্যাগ বের হয়ে গেছে হট মেটালের সাথে সেটাকে আবার আমরা আলাদা করতে পারি। তোমরা কি বুঝতে পারছো এই পর্যন্ত?
কিভাবে হট মেটাল এবং স্ল্যাগ ট্যাপিং করা হয়, বুঝছো? জি স্যার। বলো, অন্যরা চুপচাপ কেন? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে ট্রান্সপোর্টেশন অফ হট মেটাল, এটা কন্টিনিউ করবে না আরেকজন বলবা? এটা বলো বলো। এটা হচ্ছে যে হট মেটাল একটা ওপেন ল্যাডেলে কালেক্ট করা হয় এবং এটা টর্পেডো ল্যাডেল বলা হয় এটাকে। 150 থেকে 300 টন। মানে দুই টর্পেডো, শোনো, টর্পেডো ল্যাডেল আর ওপেন ল্যাডেল দুইটা আলাদা। ওপেন ল্যাডেল হলে 60 থেকে 80 টন, আর টর্পেডো ল্যাডেল এটা ক্লোজ, যেটা তোমার ছবিতে দেখাচ্ছে এটা টর্পেডো ল্যাডেল। তখন তুমি আরো, এটা ল্যাডেলটা বড় হয়, আর 150 থেকে 300 টন পর্যন্ত এখানে নেওয়া যায়। কথা বুঝছো? তাহলে ক্যাপাসিটি অনেক। এখন আমি একটা প্রশ্ন করি তোমাকে এবং তোমার সাথে অন্যদের সবাইকে, কেন ওপেন ল্যাডেলে এই ক্যাপাসিটি কম আর টর্পেডো ল্যাডেলে ক্যাপাসিটি বেশি? এটার ভলিউম তো বেশি, একটা হচ্ছে 300 এটা টন ছাড়া আর আর কি একটা কারণ? 80 টন। এটা ছাড়া আর কোনো কারণ? আর এটাই হিট লস কম হবে যেহেতু হ্যাঁ। এটার মাউথটা, জি হ্যাঁ এটাই, মানে এখানে তুমি যদি ওপেন ল্যাডেলে যদি বেশি পরিমাণে নাও, হিট লস বেশি হবে, এটা তখন দেখা যাবে তাড়াতাড়ি কুল হয়ে যাবে, সলিড হয়ে যাবে, অথবা ডিসকাস হয়ে যাবে। হ্যাঁ, তখন আর তুমি এটা ট্রান্সফার করতে পারবে না। টর্পেডো ল্যাডেল যেহেতু ক্লোজ, এখানে হিট লস কম, শুধু ভলিউমটা না, মানে ভলিউমের সাথে সাথে এখানে যেটা হচ্ছে যে এটা টেম্পারেচারটা অত লস হবে না, এই জন্য এখানে বেশি পরিমাণে নেওয়া যায়। এটাই হচ্ছে মেইন। তারপর কন্টিনিউ করো। তারপর হচ্ছে যে 200 টনের টর্পেডো সহজেই 3 লাখ টনের হট মেটাল ক্যারি করতে পারে রিফাইনিং এর আগে। রিফাইনিং এর আগে হবে। আর এখানে একটা টর্পেডোর ক্রস সেকশনাল ভিউ দেখানো হয়েছে। হ্যাঁ, এটা মানে কি করা হয়, এই পুরো ল্যাডেলটা তোমার ফিল করে এটাকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যে তারপর এই যে এখানে এই জিনিসটা, এটাকে ইম্প্যাক্ট দিয়ে এটাকে ভেঙে দেওয়া হয়। এটা একটা তোমার রিফ্লেক্টরি লাইনিং এর মতো, এই নিচ দিয়ে তোমার মেটালটা পড়তে থাকে, পরে তারপরে পরে তোমার কাস্টিং হতে থাকে। ওখানে পিগের শেপ দেওয়া হয়, পিগ আয়রন বা যে শেপ চাওয়া হয় সেই শেপে দেওয়া হয়। অথবা অনেক সময় দেখা যায় যে হট মেটালকে সরাসরি স্টিলে আরেকটা ফার্নেসে নিয়ে, রিফাইনিং ফার্নেসে রিফাইনিং করে স্টিল তৈরি করে ফেলা হচ্ছে, এটাও করা হয়। অথবা এই অবস্থায় রেখে দিয়ে স্টিলের র মেটেরিয়াল হিসেবে পিগ আয়রনটা ইউজ করা। পিগ আয়রন কি সরাসরি কি কোনো প্রোডাক্টে ব্যবহার করা যায়? স্যার আমরা তো জেনারেলি স্টিল ইউজ করি স্যার, পিগ আয়রন তো ইউজ করি। পিগ আয়রনের কার্বন অনেক বেশি। এটা কি কোনো প্রোডাক্টে, মানে কোনো আমি ফেরাস জাতীয় কোনো প্রোডাক্টে আমি ব্যবহার করতে পারি না, এটাকে রিফাইন করে নিয়ে তারপর আমি ব্যবহার করি? স্যার রিফাইন করে পরে ইউজ করি, কাস্ট আয়রন বা ওই আরো আছে ওদিকে স্টিল। কাস্ট আয়রন যদি করতে চাও তাহলে তুমি ডিরেক্ট এটাকে ব্যবহার করতে পারো, মানে ওখানে এটাকে রিমেল্ট করলে সামান্য অক্সিডেশন হয়ে তুমি এটা ব্যবহার করতে পারো। কার্বন তো স্যার কমানো লাগবে আবার অক্সিডেশন করে কিছু। হ্যাঁ, মানে তুমি এটা রিমেল্ট করলে কার্বন কমে যাবে, একটু কমে যাবে, তখন এটা কাস্ট আয়রনের জন্য অত বেশি সমস্যা নাই। এটাকে তুমি রিমেল্ট করে কাস্ট আয়রন প্রোডাক্ট তৈরি করতে পারো, কিন্তু স্টিল করতে গেলে এটা অনেক রিফাইনিং করা লাগে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকজন বলো, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ এন্ড ইটস ইউটিলাইজেশন। কি বলবা? রোল 16 16 আছো? 16 স্যার অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট। রোল 35 আছে? রোল 35 নাই? 27 রোল 27 আছে? ইয়েস স্যার। বলতে পারো তুমি? স্যার পারবো। পারবা না পারবা না? পারবো স্যার। পারবো, বলো বলো। স্যার এখানে একটা টিপিক্যাল অ্যানালাইসিস দেখানো হয়েছে ব্লাস্ট ফার্নেসের স্ল্যাগের, যেমন ক্যালসিয়াম অক্সাইড থাকে 40 থেকে 45%, তারপর সিলিকন অক্সাইড থাকে হচ্ছে 35 থেকে 40%, ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে 5 থেকে 12% এর মতো, এন্ড অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে হচ্ছে 12 থেকে 20%, আর এখানে তোমাদের আয়রন যেটা অক্সাইড থাকে। এখানে তোমাদের যেটা করতে হবে যে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগে কি কি অক্সাইড থাকে এটা মাথায় রাখতে হবে, এবং কত পার্সেন্ট থাকে একটা রেশিও, মানে একটা অনুপাত তোমাদের মাথায় রাখতে হবে। একদম এক্সাক্ট পার্সেন্টেজ না হলেও এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। কথা কি বুঝছো? কি কি অক্সাইড থাকে, কোনটা কত পার্সেন্ট থাকতে পারে, রেঞ্জটা। হ্যাঁ, তারপর বলো। এরপরে বলা হচ্ছে যে এখানে স্ল্যাগের যে কম্পোজিশন আছে এটা বেসিক্যালি বার্ডেন ম্যাটেরিয়ালের ভ্যারিয়েশনের জন্য ভ্যারি করতেছে। আর যখন মোল্টেন স্ল্যাগের টেম্পারেচারটা 1300-র উপরে থাকে সেটা র্যাপিডলি কুল করা হয়, যেটাকে বলা হয় কোয়েঞ্চিং টু ফর্ম গ্লাসি ফেজ। গ্লাসি ফেজটা ফর্ম করার জন্য এই কোয়েঞ্চিংটা করা হয়।
এন্ড এই স্ল্যাগটা পরে হচ্ছে ক্লিংকার আর সিমেন্ট প্রোডাকশনে ইউজ করা হয়। আর এরপর এখানে হ্যাঁ, তাহলে এখান থেকে কি জানলা তোমরা? স্ল্যাগের মধ্যে কি কি অক্সাইড থাকে, কত পার্সেন্টেজ থাকে, এবং এটা কেন ভেরি করে, এবং এটাকে কিভাবে তোমার ফাইনাল ফর্ম দেওয়া হয়, এই জিনিসটা তোমরা এখানে জানতে পারলা। হ্যাঁ, এরপরে ক্যারেক্টারিস্টিক্স বলো, স্ল্যাগ ক্যারেক্টারিস্টিক্স বলো। স্ল্যাগের ক্যারেক্টারিস্টিক্সে এখানে বলা হয়েছে বেসিক্যালি স্ল্যাগটা বেসিসিটি বেশি থাকতে হবে, মানে ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকা রেশিওটা, অথবা ক্যালসিয়াম অক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড বাই সিলিকা রেশিওটা 1.2 থেকে 1.4 এর মধ্যে হইতে হবে। আর অ্যালুমিনা কন্টেন্ট যেটা আছে সেটা 18% এর উপরেও যাবে না, অথবা 12% এর নিচেও নামবে না। মানে এখানে খেয়াল করো যে ব্লাস্ট ফার্নেস স্মুথ অপারেশনের জন্য তোমার বেসিসিটি এটা তোমার একটু মাথায় রাখতে হবে, যে বেসিসিটি কত হওয়া উচিত। 1.2 যদি ক্যালসিয়াম অক্সাইড সিলিকা রেশিও বলো, আর যদি ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড সিলিকা রেশিও বলো তাহলে 1.4%। আর সেটা অ্যালুমিনার পার্সেন্টেজ ইন বিটুইন কত 12 to 18%। হ্যাঁ, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তারপর বলো। তারপরে বলা হচ্ছে যে আমরা বেসিক্যালি জানি যে অ্যালুমিনা স্ল্যাগ যেটা হাই থাকে সেটার ভিসকোসিটি বেসিক্যালি বেশি হয়। সো এটা হচ্ছে ডিসালফারাইজেশন যে প্রসেসটা আছে সেটা হ্যাম্পার করতে পারে। তো ম্যাগনেসিয়াম অক্সাইড যখন অ্যাড করা হয় স্ল্যাগের ভিসকোসিটি বেশি হলে ডিসালফারাইজেশন কম হবে, কারণ হচ্ছে এটা তোমার ভালোভাবে মিক্স হতে হবে, এটা পারে না। সেই জন্য এই ভিসকোসিটি বাড়ানোর জন্য কি করা হয়, ভিসকোসিটি কমানোর জন্য আর কি, যেটা ভিসকোসিটি কমানোর জন্য কি করা হয় বলো? ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যাড করা হয়, যেটা স্ল্যাগের ভিসকোসিটিটা রিডিউস করে, কিন্তু স্ল্যাগের যে ভলিউমটা আছে সেটা আবার ইনক্রিজ করে দিতেছে। সো thereby decrease the furnace productivity, মানে ফার্নেসটার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় আর কোক রেটটার কনজাম্পশনও ইনক্রিজ হয়ে যায়। সো আমরা জানি বেসিক্যালি একটা স্মুথ অপারেটিং ফার্নেসে কোকের ইনক্রিজটা কখনোই চাই না, বেসিক্যালি অল্প কোককে কিভাবে ইউটিলাইজ করা যায় এটা চাই। এরপরে এখানে বলা হচ্ছে যে অ্যালুমিনা যখন ফ্লাক্সের সাথে কম্বাইন করা হয়, আদার কিছু কনস্টিটিউয়েন্টস থাকে, যেমন দুইটা মিনারেল থাকে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগে। এটা হচ্ছে গিলেটিন, যেটার মানে এখানে অ্যালুমিনা যখন তোমার কম্বাইন হয় ফ্লাক্স এবং আদার কনস্টিটিউয়েন্ট টু মিনারেলস বলা পাওয়া যায়, এগুলো এখানে বলা আছে, যার বেসিসিটি 1.9 এবং 0.5। এখন বেসিসিটি, এখন তুমি যদি হাই সিলিকার সাথে ম্যাগনেসিয়াম, হ্যাঁ এরপরে এটা বলো তাহলে এটা বোঝা যাবে। হ্যাঁ, ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যাড করছো না ভিসকোসিটি বা কমানোর জন্য, তখন কি হয়, দুটো another two minerals ফর্ম, কি এই যে এটা যেটা যে 2 ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম আমাদের পরে শেষ করে দিচ্ছি। আর এখানে ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড সিলিকা থাকে। এখানে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে acceptable viscosity of blast furnace slag are obtained with either 5 থেকে 10% magnesium oxide for slag containing up to 20% alumina। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগের ভিসকোসিটি যেটা তোমার রিফাইনিং এর জন্য, সবকিছুর জন্য, স্মুথ অপারেশনের জন্য প্রয়োজন, তখন ম্যাগনেসিয়াম অক্সাইড 5 to 10% থাকবে আর অ্যালুমিনা থাকবে 20% পর্যন্ত। এখন এই ব্লাস্ট ফার্নেস স্ল্যাগের ইউজটা কি? ইউজটা হচ্ছে তোমার এয়ার কুল স্ল্যাগ যেগুলো আছে সেগুলাকে তুমি ফিলার হিসাবে করতে পারো, রেল রোড স্লিপার্স, হ্যাঁ, তারপর হচ্ছে যে পোর্টল্যান্ড সিমেন্ট, আমাদের যে সিমেন্ট গুলো আমরা ইউজ করি না বিল্ডিং মেটেরিয়াল হিসেবে, সেখানে কিন্তু ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ কিন্তু ইউজ করা হয়। এগুলোকে গ্রাইন্ডিং করে ফাইন করে ইউজ করা হয়, মিক্স করা হয়। মিনারেল উল, গ্লাস স্যান্ড, সিরামিক ওয়্যার ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। আর ওয়াটার কুল স্ল্যাগ, গ্লাসি স্ল্যাগ যেটা, সেটা সিমেন্টের অ্যাডিটিভ হিসেবে ইউজ করা হয় ডিউ টু ইটস হাইড্রোলিক প্রপার্টিজ। ইভেন 50 থেকে 55% স্ল্যাগ তোমার এই তোমার সিমেন্টে ইউজ করা হয়, অ্যাড করা হয় অ্যাজ এ ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, এক্সপান্ডেড এন্ড লাইট ওয়েট স্ল্যাগ, অর্থাৎ যে স্ল্যাগ গুলা তোমার ফোমি হয়, হ্যাঁ, যে সেগুলাকে কি করা হয়, এই তোমার এই ইউজ করা হয় কোথায়, ফ্লোর টাইলস হিসাবে, অর্থাৎ পোরাস ব্রিক্স হিসাবে, তারপর কার্টেন ওয়ালস হিসাবে, বিল্ডিং ব্লকস হিসাবে ইত্যাদি। ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ যেটা আছে এটা কিন্তু প্রচুর ইউজ হয় বিভিন্ন কাজে, এটা আমরা ফেলে দিই না, এটার ইউটিলাইজেশন আমাদের, পজিটিভ ইউটিলাইজেশন আমাদের আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। গ্যাসটা তাহলে আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, কারা কারা অ্যাবসেন্ট আছে?